আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা, ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। কাল সারা দেশে দোয়া প্রার্থনার আহ্বান। দুঃসময়ের অপেক্ষায় থাকা বিএনপির জন্য চরম দুঃসংবাদ, খালেদা জিয়ার অসুস্থতা। তারেক রহমানের কঠোর বাস্তবতায় বার্তায় ফুটে উঠেছে জিয়া পরিবারের কষ্ট। প্রতিটা সংকটময় মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। অন্তর্বর্তী সরকারের গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিফট টু আপিল খারিজ। বৈধতা নিয়ে আর প্রশ্ন তোলার সুযোগ নেই বললেন অ্যাটর্নি জেনারেল। বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। আগামীকাল খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় তিনি বলেন, 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি দিয়েছে বিএনপি। আর সব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 ও 8 ডিসেম্বর ছাত্রদল, 9 ডিসেম্বর যুবদল, 10 ডিসেম্বর কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, 11 থেকে 13 ডিসেম্বর বিএনপির মতবিনিময় অনুষ্ঠিত হবে। সর্বশেষ যে ম্যাডামের আপডেট, তার আগের মতোই চিকিৎসা চলছে। তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি চিকিৎসা নিতে পারছেন। প্রত্যেকেই, সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন। এদিকে সরকারের পক্ষ থেকেও বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে মসজিদগুলোয় বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। তাছাড়া মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়। একই সাথে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব। পরে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনূস। সবাই যখন ভাবছিল প্রচন্ড সুসময়ে, তখনও যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের। বাংলাদেশের জন্ম ইতিহাসের সাথে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট। তা আবারও সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘিরে। তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা। তবুও আশায় বুক বেঁধেছে কর্মীরা। আলোচিত 1/11 সময়ে গ্রেফতার হন তারেক রহমান। প্রায় 6 মাস পর গ্রেফতার হন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও। জিয়া পরিবারের আরেক সন্তান আরাফাত রহমান কোকো কারাগারে। কঠিন পরীক্ষায় কারাবন্দী গোটা পরিবার। রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। 18 মাস কারাভোগের পর লন্ডনে যান চিকিৎসার জন্য। তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, সে সারা দেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে তো সুন্দর একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠন নিয়ে করেছিল একদম কম্পিউটারাইজ, সবকিছু পাবেন আপনি সেখানে। প্রায় 8000 কিলোমিটার দূর থেকে দলের হাল ধরেন তারেক রহমান। কারাবন্দিত্ব থেকে সাময়িক মুক্তি নিয়ে ফেরা খালেদা জিয়া তখন ভীষণ অসুস্থ। শাশুড়ির চিকিৎসা সমন্বয়ে মনোযোগ পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমানের। আর দীর্ঘ সময়ের গুম, খুন, নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যস্ত তারেক রহমান। অভ্যুত্থান পূর্ব সেই সময়গুলোতে নানা কর্মসূচিতে জানান দেন তার নেতৃত্ব। শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। পতন ঘটল আওয়ামী লীগ সরকারের। আশার আলো বিএনপি পরিবারে। প্রধান প্রতিপক্ষের পতনের পর যেন হাতছানি দিচ্ছে দিন বদল, কিন্তু স্বস্তি কোথায়? সুসময় যেন আরও ক্ষমতাহীন করে তোলে মুহূর্তকে। নিশ্চুপ, নিশ্চল, উদ্বেগ উৎকণ্ঠিত বিএনপির মুখ। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় বহাল রেখে লিফট টু আপিল খারিজ করলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগ আদেশে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ এবং গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক
যথার্থ। আপিল বিভাগ এ কারণে হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ করছে না। হাইকোর্টের দেওয়া রায়ে কোনো ত্রুটি নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি যে প্রক্রিয়া সরকার গঠন করেছেন সেটাই মানা হয়েছে। বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তর্বর্তী সরকার বৈধ, তবে অনুমোদন লাগবে পরবর্তী নির্বাচিত সরকারের থেকে। অ্যাটর্নি জেনারেল অবশ্য বলেছেন, পরবর্তী সরকারের অনুমোদন দরকার হবে না। এদিকে জামায়াতের আইনজীবী শিশির মুনির বলেন, আপিল বিভাগের আদেশের পরে এই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। গত বছর ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহসিন রশিদ। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না, এটা আমাদের সাবমিশন। সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। এই সরকারের মেয়াদকাল এবং কার্যক্রমকে র্যাটিফাই অনুমোদন করতে হবে পরবর্তী সরকার গঠিত হওয়ার পরে যে জাতীয় সংসদ গঠিত হবে সেই সংসদের মাধ্যমে। এই রায়ের ফলে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। সজীব অজিত জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ছেলে এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ আনা হয়েছে। একই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। এর শুনানি হবে 10 ডিসেম্বর। দুপুরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। পরে সেই অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেয় ট্রাইব্যুনাল। বুধবার এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ ইন্টারনেট ব্ল্যাকআউট করে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডে গোপনে সহায়তা করা, যাতে এ সম্পর্কে দেশ বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে। এছাড়াও কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 10 ডিসেম্বর তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রক্রিয়া নিয়ে ভিন্ন মতের রায় দিলেন হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায় বলেছেন, চুক্তি প্রক্রিয়া অবৈধ, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আর কনিষ্ঠ বিচারপতি এই রিটটি খারিজ করে দিয়েছেন। এক্ষেত্রে বিষয়টি তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি। 25 নভেম্বর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয় করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার সাথে জড়িত। নির্বাচিত সরকার ছাড়া বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দিতে পারে না অন্তর্বর্তী সরকার। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের স্বার্থ রক্ষা করে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের। তৃতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে, তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজরিটি হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতির রায় না হবে সে পর্যন্ত আগাতে পারবে না। ইউনি জাজ, ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে।